নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তিনচুলে কালিম্পং ও সিনজি ট্যুরের পার্ট 1 নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। পাহাড় যাত্রা এক অদ্বিতীয় অভিজ্ঞতা, যেখানে প্রকৃতি এবং আত্মবিশ্বাস একে অপরের সঙ্গে মিশে যায়। শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ের অদৃশ্য রাস্তায় চলতে চলতে মনে এক ধরনের শূন্যতা এবং মুক্তির অনুভূতি আসে। প্রথম দৃষ্টিতে পাহাড়গুলো মনে হয় অনেকটা দূরে, তবে যখন একে একে পথ চলতে শুরু করি তখন মনে হয় প্রকৃতি নিজেই হাত বাড়িয়ে আমাদের অভ্যর্থনা জানাচ্ছে। প্রথমেই আমরা যেটা করেছিলাম সেটা হলো দুর্গাপুর থেকে বাস ধরে নিয়েছিলাম। গ্রিন লাইনের বিজনেস ক্লাস বাসে আমরা শিলিগুড়ি গিয়েছিলাম। চলুন বাসের ভিতরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে বাসের ভিতরের অংশ। আমরা আপার বার্থ বুক করেছিলাম, সেটা আপনাদের দেখাচ্ছি। লোয়ার বার্থও ঠিক এরকমই। এখানে রয়েছে চার্জিং পয়েন্ট, বালিশ, চাদর ও কম্বল। আমাদের এখানে দেওয়া হয়েছিল অত্যন্ত সুন্দর টিফিন। সেই টিফিনটা আমরা খেয়ে ফেলেছি, ভিডিও করা হয়নি, তাই আপনাদের দেখাতে পাচ্ছি না। গাড়িটি এখন মাঝরাতে দাঁড়িয়েছে। আমরা এখানে নেমে একটু চা খেয়েছিলাম, সেই জায়গাটাই আপনাদের দেখাচ্ছি। দুর্গাপুর বা আসানসোল থেকে যদি আপনারা আসেন তাহলে কিন্তু এই জায়গাতেই গাড়িটি দাঁড় করানো হয়। দেখুন, অনেকগুলি গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে, সবাই একইভাবে এখানে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছে। এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে। এরপরে বাসে উঠি এবং ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে উঠে রাস্তার দিকে তাকিয়েই চলতে থাকি আর অপেক্ষা করতে থাকি কখন আমরা আমাদের গন্তব্যে পৌঁছবো। সকাল সকাল শিলিগুড়ি পৌঁছে ফ্রেশ হয়ে নিয়ে আমরা যে গাড়িটার জন্য অপেক্ষা করছিলাম সেটি হলো এই গাড়িটি। আমাদের আগামী 3 দিনে আমাদের চলার সাথী হবে এই আর্টিকা গাড়িটি, এবং তার সাথে থাকবে আমাদের ড্রাইভার ভাই প্রত্যুষ। এই গাড়িটির জন্য আমাদের 12,500 টাকা দিতে হয়েছিল 3 দিনে। আপনাদের মনে হচ্ছে 12,500 কি অনেকটাই বেশি? কিন্তু না, আমরা বরং অনেক সস্তাতেই এটা পেয়েছি। এত বড় গাড়ি এবং আমরা এতগুলি জায়গা কভার করেছি, আমাদের সমস্ত ভিডিওগুলি দেখার পর আপনারাও বুঝতে পারবেন। আমরা চলেছি আমাদের গন্তব্যের পথে। সুন্দর এই চারপাশ দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব ঠিকই, কিন্তু সবার প্রথমে যেটা করতে হবে তা হলো ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের জন্য আমরা একটি হোটেলে দাঁড়ালাম এবং সেখানে ব্রেকফাস্ট করে আমরা পরবর্তী জায়গাগুলিতে যাব এবং সেখান থেকে আমরা আমাদের হোমস্টেতে যাব। সবকিছু আপনাদের দেখাবো। সবার প্রথমে যেটা করেছিলাম সেটা হচ্ছে ব্রেকফাস্ট, এবং সেটাই চলুন করা যাক। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম আলুর পরোটা, পনির পরোটা আর হচ্ছে চিজ পরোটা। 3 রকম নিয়েছিলাম ভাগাভাগি করে খাওয়ার জন্য। আমরা আসলে ছিলাম 3 জন, তাই 3 জনে মিলে ভাগাভাগি করে একটা অসম্ভব সুন্দর ব্রেকফাস্ট করলাম। আর এর সাথেই ছিল গরম গরম ধোঁয়া ওঠা চা। সেটা ছাড়া ব্রেকফাস্ট কমপ্লিটই হয় না। খাবার খাওয়ার পর আমরা চললাম পরবর্তী গন্তব্যে। আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো সেবক কালীবাড়ি তথা সেবকেশ্বরী কালী মন্দির। আমরা পৌঁছে গিয়েছি সেবক কালীবাড়িতে। এখানে আপনারা জুতো রেখে কালীবাড়িতে ঢুকতে পারেন। সেবক কালীবাড়ি দার্জিলিং জেলার সেবক অঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক ও পবিত্র ধর্মীয় স্থান। এটি মূলত মা কালীর পূজার জন্য পরিচিত এবং স্থানীয় এবং বাইরের ভক্তদের কাছে অত্যন্ত জনপ্রিয়। সেবক কালীবাড়ির ইতিহাস বহু পুরনো, স্থানীয় জনগণের কাছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা হয় 1936 সালে পাতিয়ালার মহারাজা দ্বারা এটি নির্মিত হয়েছিল। মহারাজা মন্দিরটি তৈরি করতে এবং বাংলা থেকে 6 ফুট লম্বা মা কালী ও পবন জ্যোতির মূর্তি পাতিয়ালায় আনার জন্য অনুপ্রাণিত হয়েছিলেন। অনেকেই শ্রী কালী দেবীকে তাদের পারিবারিক দেবী বলে মনে করেন। আমরা রয়েছি সেই সেবক কালীবাড়িতে। দর্শন করুন সেবকেশ্বরী কালী মন্দির। এখান থেকেই অসাধারণ ভিউ পাওয়া যায়, সেই ভিউ আমি দেখানোর চেষ্টা করছি।
কুয়াশায় চারপাশ ঢাকা থাকার জন্য সম্পূর্ণটা আপনাদের দেখাতে পারছি না। অসাধারণ এই জায়গা। এই সিঁড়ি দিয়ে উঠতে হয় এবং এই সিঁড়ি দিয়ে নামতে হয়। মন্দিরের চারপাশে রয়েছে সুদৃশ্য বাগান, ছোট নদী এবং একাধিক দেবতার মূর্তি, যা এক শান্তিপূর্ণ পরিবেশের সৃষ্টি করে। এই উজ্জ্বল সিঁড়ি দিয়ে উঠেছিলাম, সেই সিঁড়ি দিয়েই আবার ধীরে ধীরে নেমে এলাম। চারপাশটা আপনাদের দেখাচ্ছি। আপনারা চাইলে এখানে এসে পুজো দিতে পারেন। এখান থেকেই সংগ্রহ করতে পারেন মিষ্টান্ন, ফুল এবং অন্যান্য অর্ঘ্য। পূজা শেষে ভক্তরা আশীর্বাদ লাভ করেন, যা তাদের জীবনের সকল বাধা দূর করবে বলেই এখানকার ভক্তরা বিশ্বাস করেন। এখন আপনারা যেটা দেখছেন সেটা হলো সেবক ব্রিজ। কি অসাধারণ এই দৃশ্য দেখুন। এই ব্রিজ দিয়ে যাতায়াত করেন লক্ষ লক্ষ মানুষ। এই সেবক ব্রিজ উত্তরবঙ্গের একটি অন্যতম আকর্ষণ। এটি শুধুমাত্র উত্তরবঙ্গেরই গর্ব নয়, সমগ্র পশ্চিম বাংলার গর্ব। আপনাদের দেখাচ্ছি সেই সেবক ব্রিজ ও তার চারিপাশের মনোমুগ্ধকর দৃশ্যাবলী। সেবক ব্রিজ দেখার পরে আমরা চলেছি পরবর্তী গন্তব্যে। কিন্তু পাহাড়ে শুধুমাত্র গন্তব্য ঠিক করে যাওয়া হয় এমনটা নয়। যেতে যেতে যেখানেই মনে হয় একটু দাঁড়ানো যেতে পারে, সেখানে গাড়ি দাঁড় করানো আমার একটা পুরনো দিনের বদ অভ্যাস। এবারেও সেই একই কাজ করেছিলাম, কিন্তু যেটা পেলাম সেটা অসম্ভব সুন্দর। দেখুন, মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে যা দর্শন পেলাম তা মনের মধ্যে এক আলাদাই অনুভূতি সঞ্চার করলো। এরপরে আমরা চলেছি লাভার্স মিট ভিউ পয়েন্টে, যেটি প্রায় ৭,০০০ ফুট উপরে অবস্থিত। এই লাভার্স মিট ভিউ পয়েন্টে যে দুটি নদীকে দেখতে পাওয়া যায় তা হলো তিস্তা এবং রঙ্গিত। ওই জায়গাটিকে ত্রিবেণীও বলা হয়। আমরা চলেছি সে পথে এবং যাওয়ার পথে যা দৃশ্য আমরা দেখেছি তা আপনাদেরকেও দেখাচ্ছি। আমরা চলে এসেছি লাভার্স মিট ভিউ পয়েন্টে। এখানে রয়েছে তিস্তা নদী ও রঙ্গিত নদী। আপনাদের দেখাচ্ছি চারপাশটা, কি অপরূপ শোভা প্রকৃতির। ভিউ পয়েন্টটির পাশেই অনেকগুলি দোকান রয়েছে, সেখান থেকে আমরা চা খেয়েছিলাম। আর যেটা খেয়েছিলাম সেটা হলো চকলেট। পাহাড় এলে এখানকার চকলেট খেতে আমার বেশ ভালো লাগে। এবারেও এখানে এসে বেশ কিছু চকলেট সংগ্রহ করেছিলাম।
চা খেতে খেতেও এই অপরূপ সুন্দর দৃশ্য অনুভব করলাম কিছুক্ষণ ধরে। এরপর আমরা চলেছি পরবর্তী গন্তব্যে, কিন্তু যেভাবে মেঘ জমছে সবটা কি ভালো করে দেখতে পাবো এই নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন ছিল। সেই সব প্রশ্ন নিয়েই আমরা চলেছি পরবর্তী গন্তব্যে। আমাদের পরবর্তী গন্তব্য হলো লামাহাটা ইকো পার্ক। লামাহাটা ইকো পার্ক দার্জিলিং জেলার একটি সুন্দর এবং প্রশান্তিপূর্ণ প্রাকৃতিক স্থান, যা পরিবেশ প্রেমীদের জন্য এক আদর্শ গন্তব্য। এই পার্কটি দার্জিলিং শহর থেকে প্রায় 23 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা এসে পৌঁছেছি এখানে। 20 টাকা দিয়ে আপনারা টিকিট কাটবেন, তারপরে এখানে প্রবেশ করতে পারবেন। এটি দার্জিলিং শহর থেকে 23 কিলোমিটার দূরে অবস্থিত এবং মিরিক রোডের পাশে পাহাড়ের একেবারে উপরে অবস্থিত। এখানে দুজন মহিলাকে দেখা যাচ্ছে, তারা আমাদের চিনতে পেরেছেন, সেজন্য হাত নাড়লেন আমাদের চ্যানেলের প্রতি। অনেক অনেক ধন্যবাদ জানাই তাদেরকে। যাই হোক, লামাহাটা ইকো পার্কের কথায় ফিরি। এই যে অংশটি রয়েছে, এই যে পার্কটি রয়েছে, এর মধ্যে রয়েছে গভীর বনভূমি, সবুজে আচ্ছাদিত গাছপালা, নানা প্রজাতির ফুল এবং নানা রকমের গাছ। এখানে আসলে মনে হয় প্রকৃতি নিজের সেরা রূপে উপস্থাপিত হয়েছে। পার্কে ঢোকার পরই চারপাশের পরিবেশ মনোমুগ্ধকর হয়ে ওঠে। সেই পার্কে আমরা হেঁটে চলেছি এবং আপনাদের দেখাচ্ছি লামাহাটা ইকো পার্ক। এই ইকো পার্কটি একটি জীব বৈচিত্র্যপূর্ণ এলাকা। বিভিন্ন ধরনের শুধু গাছ এবং ফুলই নয়, বিভিন্ন রকমের পাখি ও প্রাণীরাও রয়েছে। পার্কে পাখি দেখার জন্য এখানে প্রচুর মানুষ আসেন। এই লামাহাটা পার্কেই আছে একটি লেক, যেটি পবিত্র লেক নামে পরিচিত। আরো 750 মিটার উপরে গেলে সেই লেকটি দেখা যেতে পারে। আমরা সেই লেকটিতে যেতে পারিনি, কারণ আমাদের কাছে সময় ছিল না। পরবর্তীতে আবার আসার ইচ্ছা রইল, তখন নিশ্চয়ই এই লেকটিতে যাব। লামাহাটা ইকো পার্ক শুধু প্রকৃতি প্রেমীদের জন্য নয়, অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য উত্তম স্থান। একটি সুন্দর ট্রেকিং ট্রেল রয়েছে, যা পাহাড়ি এলাকা ঘুরে দেখতে সাহায্য করে। লামাহাটা ইকো পার্কের গুরুত্বপূর্ণ দিক হলো ইকো ট্যুরিজম। স্থানীয় জনগণ পার্কের সংরক্ষণ এবং দেখাশোনায় সহযোগিতা করেন এবং ইকো ট্যুরিজমের মাধ্যমে তাদের জীবিকা উপার্জন করে। এটি স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার জন্য একটি ভালো উপায়। আমরা রয়েছি লামাহাটা ইকো পার্কের। গাছগাছালির এই অপরূপ সমাহার আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। লামাহাটা ইকো পার্ক হলো এমন একটি জায়গা যেখানে আপনি প্রকৃতির সঙ্গে একাত্ম হতে পারেন, আধুনিক জীবনযাত্রার কোলাহল থেকে একটু বিশ্রাম নিতে পারেন। লামাহাটা ইকো পার্কে এসে মন একেবারে ফুরফুরে হয়ে গেল, কিন্তু
আকাশের আজ মন খারাপ, তাই এতটা মেঘ নিয়েই আমাদের কিন্তু আজকের দিনটা কাটাতে হচ্ছে। জানি না কখন মেঘ কাটবে এবং আরো সুন্দর ভিউ আমরা পাবো। এখান থেকে বেরিয়ে আমরা লামাহাটা মাউন্টেন ভিউ হোমস্টের কাছে গেলাম। এখানে বেশ কিছু খাবারের অপশন ছিল, আমাদের খিদেও পেয়েছিল, তাই এখানেই আমরা আমাদের দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম। এর পাশেই ওয়াশরুম আছে, সেটাও আপনাদের দেখিয়ে দিই। আপনারা প্রয়োজনে পে অ্যান্ড ইউজ যে টয়লেট রয়েছে এখানে আপনারা ব্যবহার করতে পারেন। দুপুরের খাবারের জন্য আমরা অর্ডার করেছিলাম অমলেট থালি, যার মধ্যে ছিল ভাত, ডাল, অমলেট, পাঁপড়, একটি বিশেষ তরকারি এবং অবশ্যই তার সাথে ছিল স্যালাড। দুপুরের খাবার খাওয়ার পর আমরা চলেছি আমাদের পরবর্তী গন্তব্যে। আমরা এবারে যাব গুম্বাদারা ভিউ পয়েন্টে। এই গুম্বাদারা ভিউ পয়েন্ট যেতে গেলে আমাদের পেশক টি গার্ডেন যেতে হবে এবং পেশক টি গার্ডেন হয়েই আমরা পৌঁছে যাব গুম্বাদারা ভিউ পয়েন্টে। তিস্তা বাজার পেরিয়ে আমরা এগিয়ে চলেছি গুম্বাদারা ভিউ পয়েন্টের দিকে। আপনারা যারা গুম্বাদারা ভিউ পয়েন্টে আসবেন তাদেরকে জানিয়ে রাখি, গুম্বাদারার উপরেই রয়েছে আরেকটি স্থান, যেটি হলো গুম্বাদারা কেভ। আপনারা চাইলে সেখানেও যেতে পারেন। দেখুন কি সুন্দর জায়গা। আমরা ধীরে ধীরে পৌঁছাচ্ছি গুম্বাদারা ভিউ পয়েন্টে। যে কথা বলছিলাম, গুম্বাদারা কেভ আপনারা যেতে পারেন চা বাগানের মাঝ দিয়ে, সেখানে হেঁটে আপনাদের যেতে হবে। আমরা পৌঁছে গিয়েছি গুম্বাদারা ভিউ পয়েন্টে। এই মুহূর্তে মেঘে ঢাকা রয়েছে চারপাশ, কিন্তু ধীরে ধীরে এই মেঘ কেটে যাবে, সূর্য উঠবে এবং আপনাদের দেখাবো গুম্বাদারা ভিউ পয়েন্টের অপরূপ দৃশ্য। এখানে বেশিক্ষণ ওয়েট করব বলেই আমরা অন্যান্য জায়গায় যতটা সম্ভব কম সময় কাটিয়েছিলাম। সেই গুম্বাদারা ভিউ পয়েন্টের কাছে আমরা চলে এসেছি, আপনাদের দেখাচ্ছি সেই জায়গা। অপূর্ব সুন্দর এই জায়গা। দেখুন ওয়েদার কিভাবে চেঞ্জ হচ্ছে। এই গুম্বাদারা ভিউ পয়েন্ট থেকেই আপনারা দেখতে পাবেন তিস্তা, কালিম্পং, নামচি সান্দারপে মনেস্ট্রি, চারধাম মন্দির এবং কাঞ্চনজঙ্ঘা। অসাধারণ এই জায়গা। বলা যেতে পারে দার্জিলিং এর অন্যতম সুন্দর জায়গা হলো এই গুম্বাদারা ভিউ পয়েন্ট। দার্জিলিং শহরের কেন্দ্র থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6000 ফুট উচ্চতায় অবস্থিত। এরপরে আমরা চলেছি তিনচুলে মনেস্ট্রির দিকে। তিনটি পাহাড় চুল্লির মতো আকারে অবস্থিত থাকায় জায়গাটার নাম হয়েছে তিনচুলে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 6000 ফুট উচ্চতায় অবস্থিত কালিম্পং এর পাহাড়ি একটি গ্রাম হলো তিনচুলে। সেই তিনচুলেতেই আমরা থাকবো, কিন্তু প্রথমে আমরা যেখানে যাব তা হলো তিনচুলে মনেস্ট্রি। আমরা চলে এসেছি সেই তিনচুলে মনেস্ট্রি। কথিত আছে এখানে 17 বছর ধ্যানস্থ ছিলেন একজন লামা। এটি একটি পবিত্র ও শান্তিপূর্ণ বৌদ্ধ মঠ। পাহাড়ের একটি শীর্ষ স্থানে এটি অবস্থিত। এই মঠটি পর্যটক ও ধর্মপ্রাণ মানুষদের কাছে অত্যন্ত জনপ্রিয়। বৌদ্ধ ধর্মের অনুসারীদের জন্য পবিত্র স্থান, যেখানে তারা ধ্যান, প্রার্থনা ও ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করেন।
এই মঠটি এই সময়ে বন্ধ থাকায় ভিতরে ঢুকতে পারিনি, কিন্তু তার চারপাশ আপনাদের দেখাচ্ছি। অত্যন্ত সুন্দর স্থাপত্যে ভরপুর তিব্বতী স্থাপত্যের প্রভাবে নির্মিত এই মঠ। তিনচুলে মঠে আসলে পর্যটকরা শুধু ধর্মীয় শান্তি লাভ করেন এমনটা নয়, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। এই মুহূর্তে মেঘে ঢাকা থাকায় সেই সৌন্দর্য আপনাদের উপভোগ করাতে পারছি না, তবে এটি হলো একটি আদর্শ স্থান যেখান থেকে এক ধরনের আধ্যাত্মিক প্রশান্তি এবং শান্তির সন্ধান পাওয়া যায়। আমরা রয়েছি তিনচুলে মনিস্ট্রিতে। এখান থেকে বেরিয়েই আমরা যেখানে গিয়েছিলাম তা হলো তাগদা অর্কিড সেন্টার বা তাগদা অর্কিড গার্ডেন। এখানে ঢোকার জন্য 20 টাকা দিয়ে আপনাদের টিকিট কাটতে হবে। অর্কিড গার্ডেন তাগদা দার্জিলিং জেলার একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য, যা প্রকৃতি প্রেমীদের জন্য একটি স্বর্গীয় স্থান। দার্জিলিং শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে তাগদা অঞ্চলে এটি অবস্থিত। অর্কিড গার্ডেনটি মূলত নানা প্রজাতির অর্কিড ফুলের জন্য পরিচিত, যা এখানে উজ্জ্বল এবং রঙিন ফুলের সমাহারে ভরা থাকে। এই উদ্যানটি সারা বছর পর্যটকদের আকর্ষণ করে। এখানে প্রায় 200টিরও বেশি অর্কিড প্রজাতি দেখা যায়। শুধুমাত্র অর্কিড গাছ দেখা যায় এমনই নয়, এখানে পাবেন কয়েকশো রকমের বনৌষধির গাছ। আপনাদের দেখাচ্ছি তাগদা অর্কিড সেন্টার বা তাগদা অর্কিড গার্ডেন। কি কি প্রজাতির অর্কিড এখানে রয়েছে এবং তার ফ্লাওয়ারিং টাইম কখন সেটা এখানে আপনাদের দেখাচ্ছি। সুন্দর স্থান কিছুক্ষণ বসে থাকার জন্য, সুন্দর স্থান কিছুক্ষণ হেঁটে বেড়াবার জন্য, সুন্দর এই স্থান প্রকৃতিকে উপভোগ করার জন্য। আমরা রয়েছি তাগদা অর্কিড সেন্টারে। অর্কিড গার্ডেন থেকে বেরিয়ে আমরা চলেছি আমাদের হোমস্টের পথে। আমরা যে হোমস্টেটি বুক করেছিলাম সেটি হলো বিগ ইয়ার্স হোমস্টে। তিনচুলেতে এই হোমস্টেটি অবস্থিত। খুবই সুন্দর একটি জায়গা এই তিনচুলে। তিনচুলের কথা একটু আগেই বললাম, আরেকবার স্মরণ করিয়ে দিই। 3টি পাহাড় চুল্লির মতো আকারে অবস্থিত থাকায় এই জায়গার নাম হয়েছিল তিনচুলে। কাঞ্চনজঙ্ঘা এবং সিকিমের নামচি পাহাড়কে যদি দেখতে চান তাহলে অবশ্যই আসতে হবে এই তিনচুলেতে। আজকে প্রথম পর্বে আমরা কিয়দংশ দেখাবো, বাকি সমস্ত কিছু দেখতে পারবেন ধীরে ধীরে।
আমরা চলে এসেছি বিগ ইয়ার্ডস হোমস্টেতে। এই সিঁড়ি দিয়ে আমরা আমাদের রুমে যাব। আমরা আমাদের রুমে ঢুকছি। দেখুন কি সুন্দর রুম। এর মধ্যে দুটি ডাবল বেড রয়েছে, আয়না রয়েছে, সুন্দর জানলা রয়েছে। ততোধিক সুন্দর যা রয়েছে তা হলো এই ব্যালকনিটা, অসাধারণ জায়গা। এই জানলা দিয়েও আপনারা প্রকৃতির রূপ চাক্ষুষ করতে পারবেন, কিন্তু ব্যালকনিতে বসে যে আনন্দ তা জাস্ট ভাষায় প্রকাশ করা যায় না। সেই ব্যালকনিটাই এবার আপনাদের দেখাবো। দেখুন কি সুন্দর এই জায়গা। এখন সম্পূর্ণ মেঘে ঢাকা থাকায় কোন রকম ভিউ আপনাদের দেখাতে পারছি না, কিন্তু যদি মেঘ কেটে যায় তাহলে এখান থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘার দর্শন হবে। ব্যালকনি দেখালাম, এবারে ওয়াশরুমটা দেখিয়ে দিই। রুমের ভিতরে রয়েছে এই ওয়াশরুমটি, যথেষ্ট বড় জায়গা, অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গা। এখানে লাইট রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, আর রয়েছে শাওয়ার। আমরা একটু রেস্ট করতে করতেই আমাদের কাছে চলে এলো ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্সে ছিল মোমো। অর্ধেকটা খেয়ে ফেলেছিলাম, এতটাই সুস্বাদু ছিল। তারপরে এই ভিডিওটা করেছি। এত ভালো মোমো বোধহয় আমি লাস্ট কয়েক মাসে খাইনি। পাহাড়ে এলেই এটা পাওয়া যায়। মোমো খাওয়ার সাথে সাথেই আমাদের কাছে চলে এসেছিল গরম গরম চা। চা ছাড়া সন্ধ্যের খাবার জমে নাকি? সেজন্য এই চা আমাদের মনের মধ্যে এক অদ্ভুত আনন্দের সঞ্চার করলো। সন্ধে পেরিয়ে ধীরে ধীরে রাত্রি নেমেছে আমাদের হোমস্টেতে, আর সেজে উঠেছে বিগ ইয়ার্ডস হোমস্টে। কি সুন্দরভাবে সাজিয়েছে ওনারা, দেখুন একবার। দুপুরের খাবার আমরা হোমস্টেতে খাইনি, কিন্তু রাতের খাবার খেয়েছিলাম এই হোমস্টেতেই। খুব সুন্দর পরিপাটি খাবার, ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড়, মাংস এবং স্যালাড। খুব সুন্দরভাবে রাতের খাবার আমরা খেয়েছিলাম। খাওয়ার পরে আমরা ঘুমোতে গিয়েছিলাম, কিন্তু তার আগে যেটা দেখলাম সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই নৈসর্গিক দৃশ্য স্মৃতিতে নিয়েই আমরা ঘুমাতে গিয়েছিলাম। আজকে ছিল প্রথম পর্ব, ধীরে ধীরে আসবে পরবর্তী পর্বগুলি। ভিডিওটি কেমন লাগলো আমাদের জানান। কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওটি লাইক করুন, আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিন এবং শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি।